ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় ১৯৪৬ সালে। আজ ৮১তম বছরে এসে দাঁড়িয়েছি ৮০ বছর পেরিয়ে। এই সময়ে এসে ঢাকা মেডিকেল কলেজ অনেকগুলো অর্জন করেছে, অনেকগুলো অর্জনের অপেক্ষায় আছে। ৮০ বছরে এসে দাঁড়িয়ে আমরা শুনতে চাই ১০০ বছরে ঢাকা মেডিকেল কলেজ কোথায় যেতে পারে। আর তার জন্য সেই অধ্যায়, সেই ভিশন শুনবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন গুরুত্বপূর্ণ অ্যালামনাই, ঢাকা মেডিকেল কলেজ ৮১তম বছর উদযাপন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফখরুজ্জামান, যিনি বিভাগীয় প্রধান, যৌন ও চর্মরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল কলেজ আজকে যে অবস্থানে আছে, আপনি সেই মেডিকেল কলেজের একজন গুরুত্বপূর্ণ অ্যালামনাই, সেই হিসেবে ঢাকা মেডিকেল আজকে কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনার কাছে মনে হয়? আলহামদুলিল্লাহ, ১৯৪৬ সালে প্রতিষ্ঠা লাভের পর ঢাকা মেডিকেল কলেজ ২০২৬ সালে যে অবস্থানে থাকার কথা ছিল, আল্লাহর রহমত এবং বাংলাদেশের আপামর জনসাধারণের দোয়া এবং আমাদের আল্লাহমনি সহ সরকারের সহযোগিতায় আমি একজন ডিএমসিএন হিসাবে মনে করি আমরা ঠিক জায়গাটাতে আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ। যখন শুরু হয় ১৯৪৬ সাল, তখন কেমন ছিল আর এখন কেমন আছে? ১৯৪৬ সাল যখন প্রথম শুরু হয়, আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা। সেই সময় মাত্র ১৭ জন শিক্ষক নিয়ে ঢাকা মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় এশিয়ার ১১তম মেডিকেল কলেজ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। সেইখান থেকে সেই পথ চলায় আজ ২০২৬ সালে ঢাকা মেডিকেল কলেজ এমন একটি অবস্থানে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বলতে পারি ঢাকা মেডিকেল কলেজের নেতৃত্বেই এখন পরিচালিত হচ্ছে। এমনকি বিশ্ব পরিমণ্ডলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা সুনামের সঙ্গে কাজ করছে। জি স্যার, আমরা অনেক ইনফরমেশন ইতিমধ্যে জেনেছি যে বেশ কয়েকটি, স্যার ধন্যবাদ, আমরা মনে হয় বেশ কিছু মেডিকেল কলেজেও আপনাদের অ্যালামনাইরা আছেন, এরকম একটা তথ্য জানি। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। বর্তমানে বাংলাদেশের ৩৯টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ সহ মোট ১১টি মেডিকেল কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্র। এর বাহিরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাইরা কোথায়, কিভাবে আছেন? এর বাহিরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা আছেন। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এম এ মুহিত, তিনি ঢাকা মেডিকেল কলেজের K46 ব্যাচের একজন ছাত্র। বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর যেটা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাষ চন্দ্র বিশ্বাস, তিনি ঢাকা মেডিকেল কলেজের K44 ব্যাচের ছাত্র। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সুমন নাজমুল হোসেন, তিনি ঢাকা মেডিকেল কলেজের K42 ব্যাচের ছাত্র। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত পরিচালক মেডিকেল এডুকেশন, তিনি ঢাকা মেডিকেল কলেজের K45 ব্যাচের ছাত্র। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের K37 ব্যাচের ছাত্র। তাছাড়া বাংলাদেশের অন্যতম চিকিৎসক সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, তিনি ঢাকা মেডিকেল কলেজের K34 ব্যাচের ছাত্র। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন BPMP এর সম্মানিত সভাপতি, তিনি ঢাকা মেডিকেল কলেজের K33 ব্যাচের ছাত্র। এই যে অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, এই অ্যালামনাই থেকে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ, বিশেষ করে আপনার বিএনপি যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় আছে এবং নানানভাবে ডিএমসির লোকজন লিডিংয়ে আছেন, এই জায়গায় ডিএমসি বিশেষ বেনিফিটের জায়গাটা কি হতে পারে? ডিএমসি কীভাবে উপকৃত হতে পারে?
80তম বছরে দাঁড়িয়ে আমাদের ডিএমসির যে অর্জনগুলো এখনও হয়নি, সেই অর্জনগুলো করার জন্য আমাদের সাবেক ডিএমসিয়ানরা একযুগে কাজ করছে। এটাই আমাদের সবচেয়ে আশার ব্যাপার, আশার বিষয় যে ইনশাল্লাহ, যেমন আমরা মেডিকেল শিক্ষা ব্যবস্থাটা সবসময় শতভাগ আবাসন ব্যবস্থায় হওয়া উচিত, যেটা আমরা গত 80 বছরেও ঢাকা মেডিকেল কলেজের ক্ষেত্রে করতে পারিনি। এবং এখন আশা করছি যে ইনশাল্লাহ নিকট ভবিষ্যতে আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় যে সকল ছাত্রছাত্রী পড়াশোনা করছেন তাদের শতভাগ আবাসন ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাল্লাহ। আর প্রযুক্তির দিক থেকে ঢাকা মেডিকেল কলেজের যতটুকু কমতি আছে সেটাও আমরা এই টাইমে ইনশাল্লাহ পূরণ করতে পারবো, এই আশায় আমরা আছি। কারণ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় যেহেতু সাবেক ডিএমসিরা আছেন এবং ইতিমধ্যে তাদের অনেককে নিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজে বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানে তাদের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। সেই অনুযায়ী বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাজ করছে ইনশাল্লাহ। এই মুহূর্তে এমনিতে যে অবস্থানে আছে, এই যে মাঝে মধ্যে আমরা বিগত সময়গুলোতে পেয়েছি কখনো ছাত্র বেশি কখনো কম, এটা তো আসলে অনেকগুলো সমস্যা আছে বলে এই উঠানামাটা হচ্ছিল। ঢাকা মেডিকেল কলেজের বর্তমান সমস্যাগুলো কী কী আছে যেটা আমরা চাইলে এই সরকারের সময়ে এই 5 বছরে আমরা সমাধান করতে পারি? এইরকম কি কি মনে হয় আপনার কাছে যেগুলো ইমিডিয়েট সমাধান করা প্রয়োজন? ইতিমধ্যে আমি আপনাকে উল্লেখ করেছি যে আবাসন সমস্যা একটা সমস্যা আমাদের। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীদের আবাসন সুবিধাটা সম্পন্ন করতে হবে। আরেকটি অসুবিধা আমাদের আছে, সেটি হচ্ছে 1946 সালে প্রতিষ্ঠার পর 1955 সালে শেষ ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনটাকে সংস্কার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনে কোনো কাজ করা হয়নি। তো আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের আমাদের ডিএমসিয়ান, সাবেক ডিএমসিয়ান যারা আছে তাদের কাছে এটি তুলে ধরেছি এবং নিকট ভবিষ্যতে ইনশাল্লাহ একটি একাডেমিক ভবন প্রতিষ্ঠিত হবে। আর একটি বিষয়, ঢাকা মেডিকেল কলেজে এই মুহূর্তে প্রায় 5,000 রোগীর ভর্তিকৃত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের যদিও অফিসিয়ালি বেড সংখ্যা বলা হয় 2,000 3,000, কিন্তু আমরা 5,000 রোগীর চিকিৎসা দিয়ে থাকি। সুতরাং আমাদের হাসপাতাল ভবনকেও আরও বড় পরিসরে আধুনিকায়ন করতে হবে। আচ্ছা, এই জায়গায় একটা আলোচনা ইতিমধ্যে এসছে যে 5,000 বেডেও যদি ঢাকা মেডিকেল কলেজে উন্নীত করা হয় তাহলেও স্বাস্থ্যসেবার জায়গাটা স্মুথ হবে না যদি এটার স্পেশাল ডিজিজগুলোকে ডিসেন্ট্রালাইজ করা না হয়। এইরকম এই জায়গাটা আসলে যেমন হচ্ছে নিউরো ডিজিজ নিয়ে যারা আসেন তারা যেন নিউরো স্পেশালাইজড নিউরোসায়েন্স হসপিটালে যান, অথবা যারা পঙ্গুত্ব যারা নিটোরে যান, এই জায়গাটা যদি স্পেসিফিক অ্যাড্রেস করা যায় ডিএমসির লোডটা কমবে কিনা বা এই পলিসিটা কেমন হতে পারে বা নেওয়া সম্ভব কিনা? আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে, যে স্পেশালাইজেশন এবং স্পেশালাইজড হসপিটালও কিন্তু আমাদের আছে। অর্থোপেডিক্সের জন্য নিটোর, নিউরোসায়েন্সের জন্য নিউরোসায়েন্স হসপিটাল, নিউরো মেডিসিনের জন্য আছে, এরকম গ্যাস্ট্রোএন্টারোলজির জন্য আছে, ইএনটির জন্য আছে, আয়ের জন্য আছে। কিন্তু তদুপরি ঢাকা মেডিকেল কলেজ গত 80 বছরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এমন একটা অবস্থানে আছে, স্পেশালাইজড হসপিটালগুলো থাকা সত্ত্বেও বাংলাদেশের জনগণ প্রত্যেকটি রোগীর জন্য ঢাকা মেডিকেল কলেজের উপরে আস্থা রাখে বেশি, যার জন্য এই বিশেষ স্পেশালাইজড হসপিটাল থাকা সত্ত্বেও তারা ঢাকা মেডিকেল কলেজেই সেবার জন্য আসে। আমি একজন ডিএমসিএন হিসেবে আমার ছাত্র জীবনে এবং আমার ইন্টার্নিকালীন সময় আমি দেখেছি এই বিশ্বাসের জায়গাটাও কিন্তু তৈরি হয়েছে ধীরে ধীরে। যেটা দেখেছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে যদি একটি রুগী কখনো ঢুকে, যদি রুগীর সঙ্গে কোনো অ্যাটেন্ডেন্ট নাও থাকে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা, সেই রোগীর চিকিৎসা কিন্তু অটোমেটিক্যালি হইতেই থাকে। বিনা চিকিৎসায় ওই রুগী কিন্তু পড়ে থাকে না। সেই সংশ্লিষ্ট রুগীর ইনভেস্টিগেশন থেকে শুরু করে ওষুধপত্র সব কিছুর ব্যবস্থা ঢাকা মেডিকেল কলেজে অটোমেটিক্যালি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার এখানে একটা বিষয়, যেমন আপনি একটা স্পেশালাইজড হসপিটালে যখন আমরা যাই সেটা দেখে যতটা পরিচ্ছন্ন মনে হয়, মানুষগুলো যেভাবে সেবা পায়, ঢাকা মেডিকেল কলেজে তো সেই স্মুথনেসটা এখনও হচ্ছে না ওভারলোডের কারণে। মূল ইস্যুটা তো এখানে।
কিন্তু এই জায়গাটা আসলে কি অ্যাড্রেস করলে স্পেশালাইজড হসপিটালে রেফার যদি করা হয়, সবাই যদি এখানে না আসে, সেটা ভালো কিনা? অবশ্যই ভালো, কিন্তু মজার বিষয় হচ্ছে স্পেশালাইজড হসপিটাল থেকে রেফার হয়ে ঢাকা মেডিকেল কলেজে রুগী আসছে, ওকে। এবং এটা বাস্তবতা। সুতরাং এই জায়গায় শুধুমাত্র স্পেশালাইজড হসপিটালে পাঠানো না, বরং আমাদের ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামোগত সুবিধাকে আরও বৃহৎ করতে হবে, বৃহৎ পরিসরে আধুনিকায়ন করতে হবে। আচ্ছা, একটু আগে আমরা ওই যে ছাত্রছাত্রীদের আলোচনা নিয়েছিলাম, আপনি একাডেমিক কিছু বিষয় বলছিলেন। নারী শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য আবাসিক, ছেলেদের জন্য আবাসিক, এই দুটোর ব্যালেন্সটা কেমন আছে এবং এটা পর্যাপ্ত কিনা, বা সেক্ষেত্রে এসে এই যে প্ল্যানিংটা কেমন? বর্তমানে আমাদের আবাসন সুবিধাটা নারী এবং পুরুষ দুই ধরনের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। এটা অস্বীকার করার কোনো জো নেই, মানে কোনো সুযোগ নাই। যার জন্য এটাকে আমরা অলরেডি চিহ্নিত করেছি, চিহ্নিত করে বর্তমান সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি। জি জি। আমরা আশা করছি সে 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সে আবাসন, আমরা ভালো আশ্বাস পেতে পারি। 5 না 2টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ রয়েছে, এবং আশা করছি সেটা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের মনে হয় আজকের এই পডকাস্টের গুরুত্বপূর্ণ একটা মেসেজ হচ্ছে এটা, যেটা শুনে বর্তমান শিক্ষার্থীরা অনেক আনন্দিত হবেন। কারণ হচ্ছে তাদের জন্য এই ব্যাপারগুলো তো খুব বেশি প্রয়োজন। অ্যালামনাইরা তাদের জন্য ভাবছে, এটা খুবই আনন্দের বিষয়। আশা করি যারা শুনবেন, যারা মেডিকেল শিক্ষার্থী আছেন বর্তমানে, তারা নিশ্চয়ই আনন্দিত হবেন। স্যার, বর্তমানে যে একাডেমিক এক্সিলেন্স আছে, এই একাডেমিক এক্সিলেন্সটাকে আপনার কাছে কি মনে হয়? আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে স্ট্যান্ডার্ডগুলো আছে, ঢাকা মেডিকেল যেহেতু একটা মানে ইনিশিয়াল রোলে আছেন, এই জায়গায় স্ট্যান্ডার্ডের কি একই রকম কি বিলং করছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি জেনে খুশি হবেন যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে ঢাকা মেডিকেল কলেজের অবস্থান এখন বর্তমানে উচ্চ আসনে বসে আছে। বাংলাদেশের 3টি মেডিকেল কলেজকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার পুরোধা হিসেবে। তার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ 1 নম্বর। এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছে, শুধুমাত্র এই স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য। জি জি। মাত্র গত 3 মাস আগে কিন্তু আন্তর্জাতিক একটি পর্যবেক্ষক টিম বাংলাদেশে এসেছিল, ঢাকা মেডিকেল কলেজে এসেছিল। আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে গিয়ে আমাদের শিক্ষার যে ব্যবস্থাপনা সেটি দেখেছে। আমি জানি, আমি চর্ম ও বিভাগের প্রধান হিসেবে দেখেছি, আমার বিভাগেও এসেছিল। আমাদের একাডেমিক পরিবেশ কেমন সেটি দেখে তারা কিন্তু আমাদেরকে এফিলিয়েটেড করে গেছেন, আলহামদুলিল্লাহ। 2040 সালের বাস্তবতা যদি 2046 সালের বাস্তবতা যদি আমরা চিন্তা করি, ওই সময়ের জন্য আমরা এই মেডিকেল কলেজকে প্রস্তুত করার জন্য ধাপগুলো কেমন হতে পারে? প্রথম দাবি হচ্ছে টেকনোলজিক্যালি আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান বিশ্বে ডিজিজ ডায়াগনোসিসের জন্য কিন্তু জিন অ্যানালাইসিস হচ্ছে, জি জি। এবং ট্রিটমেন্ট কিন্তু জিন অ্যানালাইসিসের মাধ্যমেই শুরু হচ্ছে। যেটা আপনারা অনেকেই শুনেছেন যে স্টেম সেলের মাধ্যমে অনেক ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে এগিয়ে গিয়ে সেই চিকিৎসা পদ্ধতিগুলো অ্যাডপ্ট করবে, এবং শুধু বাংলাদেশ নয়, বিশ্ব পরিমণ্ডলে একটি উন্নত মানের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা মেডিকেল কলেজ নেতৃত্ব দেবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং 2046 সালের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমরা যদি চলতে পারি, সেটা 2046 সালের মধ্যে পড়া সম্ভব বলে আমি মনে করি ইনশাল্লাহ। ডিএমসির সাবেক অ্যালামনাইরা, আপনি বলেছেন 11টা সম্ভবত, না? 11টা মেডিকেল কলেজে আছে। এই মেডিকেল কলেজ নেতৃত্ব দিচ্ছেন তারা, এই মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে। এই জায়গায় অন্যান্য মেডিকেল কলেজের সাথে ঢাকা মেডিকেল কলেজের ব্রিজটা কেমন? সেই ব্রিজটা কি হতে পারে, বা কোথায় অন্যান্য মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ দ্বারা বেনিফিটেড হতে পারে? এটা বিশেষ করে শিক্ষা পদ্ধতি
ঢাকা মেডিকেল কলেজের যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিটাকে যদি আমরা বাংলাদেশের অন্যান্য নতুন মেডিকেল কলেজগুলোতে অ্যাডপ্ট করতে পারি, তাহলে সেই নতুন মেডিকেল কলেজগুলো অবশ্যই উপকৃত হতে পারে। আর ঢাকা মেডিকেল কলেজের যে ঐতিহ্য, আসলে ঐতিহ্যগতভাবে এখানে আমাদের শিক্ষক মণ্ডলী যারা ছিলেন তারা সবসময় নৈতিকতার উচ্চ আসনে ছিলেন, যার জন্য ঢাকা মেডিকেল কলেজ ওইভাবেই ঐতিহ্যকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে গেছে। আমরা এই জায়গা, নৈতিকতার জায়গাটাতে আমরা খুব বেশি স্পটলাইট দিতে চাই, কারণ বাংলাদেশের চিকিৎসকদের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে যে বাংলাদেশের চিকিৎসকরা অসহিষ্ণু এবং রোগীদের বিষয়ে কখনো কখনো উদাসীন আচরণ করে। ঢাকা মেডিকেল কলেজ এই নেতৃত্ব দিতে চায় যে প্রত্যেকটি চিকিৎসক যেন প্রত্যেকটি রুগীর সঙ্গে ভালো ব্যবহার করে, যেটা এখন রুগীর যে অভিযোগ, সেই অভিযোগটা যেন আর না থাকে। যেমন বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে গিয়ে অনেক রুগী ফিরে আসে বলে সেসব দেশের চিকিৎসকদের ব্যবহার অনেক অমায়িক। আমরা চাই ঢাকা মেডিকেলের নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা এই পরিবর্তন আনতে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের রুগীরা এই অভিযোগটা আর না করতে পারে যে আমাদের দেশের চিকিৎসকদের ব্যবহার খারাপ। আমাদের দেশের চিকিৎসকদের মান সম্বন্ধে কিন্তু বিশ্বে বা বাংলাদেশে কোনো অভিযোগ নেই। আমাদের ব্যবহারটাকে যদি আমরা উন্নত করতে পারি, আমাদের নৈতিকতাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে বিশ্ব পরিমণ্ডলে আমাদের নেতৃত্ব দেওয়া সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ। স্যার, আপনি যে আলাপে আছেন এখান থেকে যদি একটু অ্যাড করি, একজন নবীন চিকিৎসক যখন ধাপে ধাপে তৈরি হচ্ছেন, এই সময়টায় তাকে আপনারা এই লেসনগুলো, জনগণের সাথে ইন্টারাকশনের জায়গা, একই সাথে নিজেকে তৈরি করা, এই জায়গাটা আপনারা তাকে কিভাবে ডেভেলপ করেন? আমাদের আসলে এটা ফার্স্ট ইয়ারে যখন, মানে প্রথম বর্ষে যখন একটি ছেলে বা মেয়ে ভর্তি হয়, তখন থেকে কিন্তু আমরা প্রত্যেক ক্লাসে পড়ানোর সময় আমরা কিন্তু এই কথাগুলো বলে থাকি বিভিন্নভাবে। জি। আর এখন বর্তমানে বাংলাদেশে যে একটি বড় প্রবলেম, সেই ব্যাপারে আমরা সতর্ক করি যে অনেক নবীন চিকিৎসক দেখা যায় যে কোনো কোনো ওষুধ কোম্পানির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই জিনিসগুলো আমরা অ্যালার্ম করি যে একজন চিকিৎসক হিসেবে আমাকে অবশ্যই বিএমডিসির যে নীতিমালা, তারপরে বিশ্বের আমাদের জেনেভা নীতিমালা যেটা আছে, সেগুলো মেনে চলতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে, তাদেরকে ওষুধ প্রেসক্রাইব করতে হবে, তাদেরকে ইনভেস্টিগেশন দিতে হবে। আমরা যেন এই জায়গাটা থেকে কখনো পিছপা না হই এবং আমরা যেন কোনো নৈতিক স্খলনের মধ্যে না পড়ি। এই ব্যাপারে আমরা সারাক্ষণ সব ক্লাসে সব শিক্ষকই আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে এই ব্যাপারে সতর্ক করার জন্য। এবং আলহামদুলিল্লাহ, আমি একজন ডিএমসিএন হিসেবে আপনাদের সামনে এটা বলতে পারি যে আমাদের ডিএমসি থেকে যারা পাশ করে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে, তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ অনেক কম, কারণ এটা আমরা ঐতিহ্যগতভাবে পেয়ে এসেছি। আমাদের শিক্ষকগণ আমাদেরকে এগুলো শিখিয়ে গেছেন, সেটাই আমরা অন্তরে ধারণ করে কিন্তু চলতেছি, আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষকের কথা তো বললেন, আপনার সময়ে যারা শিক্ষক ছিলেন আর আপনি এখন যখন শিক্ষক, এই দুটোর কানেকশনের জায়গাটা কিভাবে কন্টিনিউ করবেন? আমরা আমাদের সময়ে যারা শিক্ষক ছিলেন, স্বাভাবিকভাবে আমাদের চেয়ে কম প্রযুক্তি নির্ভর থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি এডুকেটেড এবং অনেক বেশি তারা বিজ্ঞ ছিলেন। আমরা প্রযুক্তির ব্যবহার করা সত্ত্বেও তাদের কাছাকাছি পৌঁছাতে পারছি না, চেষ্টা করছি। আর যদি বলেন যুগসূত্র, আমরা কিন্তু বিশেষ করে আমি বলতে পারি যে আমার যারা শিক্ষক ছিলেন, আমার অনেক শিক্ষকের সঙ্গে কিন্তু আমি প্রতিনিয়ত যোগাযোগ করি বিভিন্ন বিষয়ে। যেমন আমি বলতে পারি, আমার শিক্ষক ছিলেন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি, মেডিসিনের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী স্যার। আমি কিন্তু প্রায়ই তার সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্য ব্যবস্থাপনা, অন্যান্য বিভিন্ন জিনিস। আপনি জেনে খুশি হবেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজেরই একজন সাবেক অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজের K34 ব্যাচের ছাত্র, সার্জারির স্বনামধন্য অধ্যাপক ডাক্তার সৈয়দ মাহবুবুল আলম স্যারের সঙ্গে আমি প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করি। তার কাছ থেকে আমি শিক্ষাদান ব্যাপারে
বিভিন্ন টিপস নেওয়ার চেষ্টা করি এবং এইভাবে আমি আমার সময়ের সব শিক্ষক মণ্ডলীর সঙ্গেই যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি। আমার মতো করে আমার প্রজন্মের অনেকেই কিন্তু এই চেষ্টাটা করে। এখানে স্যার টিচিং মেথড, এখানে কি কোনো পরিবর্তন মনে হয় কিনা যেটা এই সময়ে এসে ইমপ্রুভ করা প্রয়োজন? ওই যে বললাম প্রযুক্তি নির্ভরতা, আমাদের টিচিং মেথডে প্রযুক্তি নির্ভরতা বাড়াতে হবে। ইতিমধ্যে কিছু কাজ করা হয়েছে, আশা করছি ধীরে ধীরে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, বিশেষ করে এআই যে বর্তমানে যে এআই এসেছে জি, সেটার ব্যাপারে সতর্ক থেকে আমাদেরকে প্রযুক্তি কৌশলের দিক থেকে আরও এগিয়ে যেতে হবে। কেন এর কথা বললাম, যেমন আমরা যখন এখন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদেরকে থিসিসের জন্য আমরা টাইটেল ঠিক করে দিই, আমরা থিসিস দেখতে গিয়ে খেয়াল করি যে অনেকে নিজে কাজটি না করে এআইয়ের উপর নির্ভর করে এআইয়ের মাধ্যমে তারা জিনিসটি করে। তাতে কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছে, নিজের কাজটা নিজে করতেছে না। যার জন্য আমাদেরও প্রযুক্তি কৌশল বাড়িয়ে যাতে এআই নির্ভরতা কমিয়ে প্রত্যেকটি শিক্ষার্থী নিজের মতো করে নিজেকে উপস্থাপন করতে পারে, সে ব্যাপারে তাদেরকে আমরা সবসময় সচেতন করার চেষ্টা করি। এখানে একটা বিষয় একটু অ্যাড করি, মেডিকেলে তো খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে রিসার্চ। সেই জায়গায় রিসার্চের জায়গাটায় আমরা কতটা একাডেমিক আর কতটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাকে জানবার জন্য বা গবেষণার অ্যাকচুয়াল যেই মেথড সেটা করছি, মানে রিসার্চের জায়গাটা ডিএমসি বর্তমানে আসলে কোথায় দাঁড়িয়ে আছে? খুবই ভালো প্রশ্ন করেছেন। গবেষণার দিক থেকে আমাদের এগিয়ে যাওয়ার জায়গা অনেক বেশি, কারণ এই 80 বছরে গবেষণায় ঢাকা মেডিকেল কলেজ যে জায়গায় আসার কথা ছিল আমরা সেই ইপ্সিত লক্ষ্যে পৌঁছাইতে পারি নাই। চেষ্টা করছি বটে, এখনও চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর সাহেবা আক্তার, তিনি ঢাকা মেডিকেল কলেজের গাইনি এবং প্রসূতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন বেন্নুর ঢাকা মেডিকেল কলেজের K42 এর একজন ছাত্র। তাদের সার্বিক সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজের গবেষণায় আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ নিকট ভবিষ্যতে আমরা সেই চেষ্টা সফল হব ইনশাল্লাহ। এইটার কোনো পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা? ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রতি বছর কেমন পাবলিকেশন যাচ্ছে, এরকম কোনো ডেটা কি আছে স্যার? একদম অ্যাকুরেট ডাটা আমি এই মুহূর্তে দিতে পারবো না, তবে আমি ডিপার্টমেন্ট বলতে পারি। যেমন আমার চর্ম ও জনরোগ বিভাগেই গত বছর 2025 সালে আমার বিভাগ থেকেই প্রায় 11টা পাবলিকেশন হয়েছে আমার বিভাগ থেকে। এরকম ঢাকা মেডিকেল কলেজে কিন্তু প্রায় 32টি বিভাগ রয়েছে। আমি যদি সব বিভাগ মানে অ্যাকোমোডেট করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা কয়েক হাজার হয়ে যাবে। স্যার অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ হচ্ছিল যে মেডিকেল রিসার্চের জায়গাটা 2046 সালে যখন শতবর্ষ আমরা বাস্তবায়ন করতে যাব, সেই উদযাপনের জন্য নিশ্চয়ই এখন থেকে একটা ভিশন ঠিক করতে হবে। সেই বাস্তবতায় আপনি যদি 2046 সালের জন্য ভিশন লিখেন ডিএমসির জন্য, সেটা কেমন হবে? ধন্যবাদ। যদি এক কথাই বলি, আমি 2046 সালে শতবর্ষে ঢাকা মেডিকেল কলেজকে দেখতে চাই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর একটি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। এটি এক কথায় আমি বলে দিলাম। এটা আরেকটু বিস্তারিত যদি হয়? সেটি হচ্ছে যে সকল জায়গায় আমাদের ঘাটতি আছে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে, যেমন আমাদের ঢাকা মেডিকেল কলেজে রুগীর ভিড়ে বা রুগীর আত্মীয় স্বজনের ভিড়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ধরে রাখতে পারি না। এই জায়গায় আমাদেরকে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে যে পরিচ্ছন্নতা দরকার সেটা আমরা আগামী 2046 সালের মধ্যে নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা, স্টেম সেল সহ অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজের মাধ্যমে দেওয়ার নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রযুক্তি নির্ভর রোগ নির্ণয়
পদ্ধতির যে যতগুলো পদ্ধতি আছে প্রত্যেক ডিপার্টমেন্টে, জি জি। সেগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। হুম হুম হুম। সেগুলোই হচ্ছে আমাদের এক কথায় হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর একটি চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা ঢাকা মেডিকেল কলেজ শতবর্ষে দেখতে চাই। মনে হয় খুবই সুন্দর ভীষণ হবে। এই জায়গায় আপনার যে অ্যালামনাই এই মুহূর্তে আছে সম্ভবত 10,000-এর বেশি, এই 10,000 অ্যালামনাইকে যদি আপনি স্যার এই ভিশনে কাজে লাগাতে চান, তাদেরকে কিভাবে পেতে চান? আমি ভালো বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যারা ডিএমসিএন আছে 80তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রাক্কালে আমরা কিন্তু তাদের সঙ্গে অলরেডি যোগাযোগ শুরু করেছি। এই যোগাযোগটা আমরা অব্যাহত রাখতে চাই এবং বিশ্বের বিভিন্ন দেশে যে প্রযুক্তিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা এবং রোগ নির্ণয় করা হয়ে থাকে সেগুলো বাংলাদেশে আমরা ঢাকা মেডিকেল কলেজে অ্যাভেলেবল করার চেষ্টা করতে চাই। রাইট, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ঢাকা মেডিকেল কলেজের এইটা আমি আরেকটু আগেও জানতে চাইতে পারতাম। ঢাকা মেডিকেল কলেজের ডায়াগনোসিস প্রসেসটাতে আপনি যখন ছাত্র ছিলেন আর এখন যখন শিক্ষক, এই জায়গাটা আসলে কতটুকু আপডেট হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো ইমিডিয়েট চেঞ্জ করা প্রয়োজন, আপডেট করা প্রয়োজন, এরকম মনে হয় কোন কোন বিষয়গুলো? আমি যখন ছাত্র ছিলাম তখনও কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পরমাণু চিকিৎসা কেন্দ্র যেটি ছিল আজকের অবস্থানে কিন্তু ছিল না। ওকে। আজকে কিন্তু 30 বছর পর, আমি 30 বছর আগে ঢাকা মেডিকেলে স্নাতকের ছাত্র ছিলাম, 30 বছর পর ঢাকা মেডিকেল কিন্তু সেই অভাব ওই ঘাটতিকে পূরণ করে বর্তমানে পরমাণু চিকিৎসা কেন্দ্রকে কিন্তু স্বনির্ভর করেছে। জি। এই জায়গায় কিন্তু এটা খুবই আশার বিষয়, যার জন্য আমাদের অনেক রোগ নির্ণয় এখন সহজ হয়ে যাচ্ছে। এখন যে জিনিসগুলো করতে হবে কোনো কোনো বিষয়ভিত্তিক অনেক কাজ করার সুযোগ আছে। যেমন আমি যদি আমার চর্ম ও যৌনরোগ বিষয়ের কথাই বলি, এখানে বাংলাদেশেই ডার্মাটোহিস্টোপ্যাথোলজিস্টের অভাব রয়েছে, অ্যাজ ওয়েল এজ ঢাকা মেডিকেল কলেজের অভাব রয়েছে। আমরা এই জায়গাটাকে অবশ্যই উন্নত করতে চাই আমাদের চর্ম যৌনরোগ বিষয়ে রোগ নির্ণয় করার জন্য। কারণ চর্ম যৌনরোগের বিশেষ করে চর্মরোগ যেগুলো সেগুলো কনফার্মেশন ডায়াগনোসিস হিস্টোপ্যাথোলজির মাধ্যমে করতে হয়। আমরা এই জায়গাটাতেও উন্নত করতে চাই ইনশাল্লাহ। স্যার, একটা লোক গ্রাম থেকে যখন ঢাকা মেডিকেল কলেজে আসেন, ঢাকা মেডিকেল কলেজে সে একটা বুক ভরা আশা নিয়ে আসেন সমস্যার সমাধানের জন্য, এবং তারা সমাধান অনেকে পাচ্ছেন। এই জায়গায় হয়তো আমরা ঢাকা মেডিকেল কলেজকে বলছি গরিবের হসপিটাল, যে কেউ এখানে এসে সেবা নিতে পারছে, কিন্তু সে কি আসলে স্মার্ট যে সেবাটা আরেকটা প্রাইভেট হসপিটালে যার টাকা আছে সে নিতে পারছে, কিন্তু এই লোকটা কি তার মিনিমাম সেই সেবাটা কি পাচ্ছে কিনা? আপনার প্রশ্নের দুইটা দিক আছে, একটি হচ্ছে চিকিৎসা আর একটা হচ্ছে হসপিটালিটি। চিকিৎসাটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যে কোনো রোগী পৌঁছালেই সে পাচ্ছে। হসপিটালিটির যে ব্যাপারটা, যেহেতু এখানে রোগীর সংখ্যা অনেক বেশি, হয়তো প্রত্যেককেই একই ধরনের হসপিটালিটি দেওয়া যাচ্ছে না, কিন্তু চিকিৎসা কিন্তু সবাই পাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আমি একদম খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি। চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অবহেলা হচ্ছে না। হয়তো হসপিটালিটি অর্থাৎ প্রত্যেকটি রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গে যে তাকে একটা বিছানা নিশ্চিত করা, অনেক সময় আমরা এটা করতে পারতেছি না, এটা রোগীর সংখ্যার জন্য আমরা পারতেছি না। তবে চেষ্টা চলছে যে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শতভাগ নিশ্চিত করার জন্য। হয়তো একটা রুগীকে চাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেবিন দিতে পারছি না, এটা অবকাঠামোগত সমস্যা। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে হয়তো আমরা যে রুগী কেবিনে যেতে চায়, যে রুগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা পেতে ইচ্ছুক, তার পক্ষে একটা কেবিন বিয়ার করা সম্ভব, কিন্তু অনেক সময় কেবিনের স্বল্পতার জন্য হয়তো আমরা দিতে পারি না। স্যার, প্রপার ডায়াগনোসিসটা হয় কিনা, মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমি বলবো ঢাকা মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রপার ডায়াগনোসিস এখানে হয়, প্রয়োজন বোধে রুগীর লোকেরা না চাইলেও আমাদের চিকিৎসা সেবা প্রদানের স্বার্থে প্রত্যেক ডিপার্টমেন্ট আমরা কিন্তু বোর্ড গঠন করে কঠিন ডিজিজগুলো ডায়াগনোসিস করার চেষ্টা করে থাকি। না, এটা এই জন্যই বললাম, অনেক সময় দেখা যায় যে একটা প্রাইভেট ভালো একটা মেডিকেল কলেজের সুনাম, হয়তো যে কোনো একটা স্বনামধন্য মেডিকেল কলেজে গেল,
কোনো কারণে সে তারা অনেক সময় ঢাকা মেডিকেলের কোনো একটা রিপোর্ট পেলো, তারপর আবার হয়তো তাকে আবার বলছে যে আপনি ওই মেডিকেল থেকে আবার করাবেন। এখন এখানে প্রযুক্তির গ্যাপ আছে কিনা, ডায়াগনোসিস সিস্টেমের কোনো জটিলতা আছে কিনা, যার জন্য ওই বিশেষজ্ঞ ডক্টর আবার বলছেন যে আপনি আরেকবার করান, এই মেডিকেলে করান বা এখানে করান। এখানে আসলে গ্যাপটা কোথায়? কিছুটা হয়তো থাকতে পারে, তবে ওই বললাম প্রযুক্তি সর্বাধুনিক সব প্রযুক্তি আমাদের পক্ষে অ্যাডপ্ট করা সম্ভব হয়নি এখনও। সেটা ধীরে ধীরে হয়ে যাবে আশা করি। তাছাড়া এমনি রুটিন যে ইনভেস্টিগেশন, জি সেগুলো তো ঢাকা মেডিকেলে একেবারেই নির্ভুলভাবে হয়ে থাকে। প্রযুক্তি নির্ভর যে ইনভেস্টিগেশনগুলো আছে, অনেক ক্ষেত্রে সর্বাধুনিক টেকনোলজি না থাকাতে হয়তো কিছুটা লিমিটেশন আছে, কিন্তু ওভারঅল যদি আমি বলি তাহলে ইনভেস্টিগেশন কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আলহামদুলিল্লাহ নির্ভুল ইনভেস্টিগেশনে হয়ে থাকে। ওকে যে কোনো বেসরকারি হাসপাতালের তুলনায় ঢাকা মেডিকেল কলেজের ইনভেস্টিগেশন নির্ভুল। স্যার থ্যাংক ইউ। আমরা ঢাকা মেডিকেল কলেজে আজকে যে প্রোগ্রামে বসে আছে 80+ ডিএমসি ডে উপলক্ষে, এই সময়ে এসে আপনার যারা ছোট ভাই আছেন, যারা এখন পড়ছেন, আপনি একজন শিক্ষক, যারা টিচার হতে চায় এবং ভালো ডক্টর হতে চায়, আপনার জুনিয়র ছোট ভাইদের জন্য কি বলবেন, তাদের জন্য কি পরামর্শ দিবেন? পরামর্শ একটাই, সেটা হচ্ছে পড়াশোনা করা। জ্ঞানের কোনো বিকল্প নাই, জানার কোনো বিকল্প নাই। যদি জানা থাকে তাহলে আমি কোঅর্ডিনেট করতে পারবো, না জানলে কিন্তু কিছুই করতে পারবো না। আমার একটাই অনুরোধ, যারা এখন স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে যারাই আছেন, জি। পড়াশোনা পড়াশোনা এবং পড়াশোনা এবং প্রযুক্তি নির্ভর কৌশল অবলম্বন করা। এই যে আপনাদের বিশাল অ্যালামনাই, একজন নবীন যে মাত্র শেষ করার পরে আপনার অ্যালামনাই মেম্বার হবেন, তাকে আপনারা আসলে কিভাবে অ্যালামনাইরা ফ্যাসিলিটেট করতে পারেন? আমরা কিন্তু মাঝে মাঝে বসি জি জুনিয়রদের সঙ্গে, হ্যাঁ। সিনিয়রদের মিলে বসি, তাদের স্বপ্নটা শুনি, সেই স্বপ্ন পূরণ করার জন্য পথ দেখানোর চেষ্টা করি, আর যেটা আমাদের সিনিয়ররা আমাদেরকে দেখিয়েছেন। আজকের আপনার অনুষ্ঠানে আমি বলতে পারি, আজকে আমি ডার্মাটোলজিস্ট, আমারই ঢাকা মেডিকেল কলেজের K47 ব্যাচের ছাত্র, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য চর্মজনক বিভাগের অধ্যাপক ডাক্তার আবু হানা চৌধুরী পিন্টু ভাই, জি উনি কিন্তু আমাকে ডার্মাটোলজিস্ট হওয়ার পথে পথ দেখিয়েছেন, যার জন্য আজকে আমি ডার্মাটোলজিস্ট এবং আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে সেই মেডিকেল কলেজেরই চর্মজনক বিভাগের প্রধান হিসেবে আছি। সেরকম আমি আমার জুনিয়রদের কিন্তু চেষ্টা করি, এবং ঢাকা মেডিকেল কলেজের এই বন্ডেজটা কিন্তু অপূর্ব, ওকে। অতুলনীয়। সেজন্যই হয়তো আপনারা এই উদযাপনে এতগুলো মানুষ, প্রায় 4000 মানুষ আসছেন না? 4000 ইনশাল্লাহ স্টুডেন্ট। ইনশাল্লাহ। আচ্ছা, 4000 স্টুডেন্ট যারা আসছেন, এই শক্তিটাকে আপনার মেডিকেল কলেজের এই যে 2046 সালের ভিশনে আপনি অ্যালাইন করতে পারবেন স্যার কিভাবে? এটা আমাদের এই 81তম প্রতিষ্ঠা দিবস এবং প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম, এটার ভিতরে আমাদের একটা প্রোগ্রাম আছে, ব্যাক টু দ্য ডিএমসিয়ান, ওকে ব্যাক টু দ্য ডিএমসি। অর্থাৎ আমরা এলামারা ডিএমসিকে কী দিব, রাইট, সেই ব্যাপারে একটা কিন্তু অনুষ্ঠানের একটা পার্ট আছে। খুবই ভালো। এইখানে প্রত্যেকেই সন্তুষ্টির সহিত তাদের ইচ্ছা প্রকাশ করবে জি যে ডিএমসিকে তারা কিভাবে দিতে পারে, কোন কোন জায়গায় তারা ডিএমসিকে কন্ট্রিবিউট করতে পারে। রাইট, এবং আমাদের বর্তমান অধ্যক্ষ মহোদয় ঢাকা মেডিকেল কলেজের K45 ব্যাচের ছাত্র জি অধ্যাপক ডক্টর মাজারুল শাহিন স্যার স্যার। চমৎকারভাবে এই জিনিসটাকে কোঅর্ডিনেট করতেছে, এবং তিনিই এই অনুষ্ঠানটার প্রস্তাবক, জি জি এবং এটার মাধ্যমে তিনি ঢাকা মেডিকেল কলেজকে আরও উচ্চ আসনে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমরা তাকে সহায়তা করতেছি এবং সহায়তা করে যাবো ইনশাল্লাহ। আমরা যখন এই প্রোগ্রামটা রেকর্ড করছি তার কিছুদিন পরে ডিএমসি ডে উদযাপন। যারা অংশগ্রহণ করতে চায় তারা কেন অংশগ্রহণ করবে, এই জায়গায় যদি আপনি ফোকাস করে তাদের জন্য কিছু বলতে চান। ইউনাইটেড টুগেদার টু ক্যারি দ্য লিগেসি, খুব সুন্দর। অর্থাৎ ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ডিএমসির ঐতিহ্যকে ধারণ করব, সামনে এগিয়ে নিয়ে যাব। এই জন্যই আমার ডিএমসিয়ানরা এই 80তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ করবে। আমরা আশা রাখি তারা সেই ভিশন, আপনি যে ভিশনের কথা বলছেন, সেই ভিশনে তারা সবাই কন্ট্রিবিউট করবে। অনেকক্ষণ আপনি সময় দিয়েছেন স্যার। এখন সহজ করে যদি জানতে চাই, ডিএমসি আপনাকে কি দিয়েছেন, আপনি ডিএমসিকে কি দিতে চান? আলহামদুলিল্লাহ, ডিএমসি আমাকে সব কিছুই দিয়েছে জীবনে, সত্যি কথা।
আমার জীবনে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করার জন্য 1996 সালে আমি ডিএমসিতে ভর্তি হলাম, একটি স্বপ্ন পূরণের ধাপে এগিয়ে আসলাম। তারপর ডিএমসি আমার যে সম্মান, বর্তমান যে সম্মান, সেই সবই ডিএমসি আমাকে দিয়েছে। আমি ডিএমসি থেকে একজন এমবিবিএস চিকিৎসক, তারপর আমি পোস্ট গ্রাজুয়েট পাশ করে এখন আমি একজন ডার্মাটোলজিস্ট। এই সব কিছু ডিএমসির অবদান। ডিএমসিতে না পড়লে হয়তো এই স্বপ্নই আমার কোনোদিন জাগ্রত হতো না। ডিএমসিতে পড়ার জন্যই আমার সিনিয়র ভাই, আমার শিক্ষক মণ্ডলীর মাধ্যমে এই স্বপ্ন আমার মনে জাগ্রত হয়েছে। 2005 সালে আমি 24তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করি। সেই সময়ে ঢাকা মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি ঢাকা মেডিকেল কলেজের K34 ব্যাচের ছাত্র অধ্যাপক ডক্টর সৈয়দ মাহবুবুল আলম স্যার। তিনি আমাকে বলেছিলেন যে তুমি কি সরকারি চাকরিতে যাবা না পিজিতে জয়েন করবা। আমি স্যারকে বলেছিলাম, স্যার আপনি আজকে যে চেয়ারে বসে আছেন, আমি জানি না আমি সেই চেয়ারে যেতে পারবো কি না, আল্লাহ আমাকে নসিবে রাখছে কি না, কিন্তু আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করতে চাই, সুতরাং আমি সরকারি চাকরিতে যোগদান করব। সরকারি 2005 সালের জুলাই মাসের 2 তারিখে আমি সরকারি চাকরিতে যোগদান করি। যদিও 20 বছর চাকরি হওয়ার পরও আমি ঢাকা মেডিকেল কলেজে কোনোদিন আসতে পারি নাই। তারপর সর্বশেষ 21 বছর পূর্ণ হওয়ার পর 2026 সালের 10 ফেব্রুয়ারি আমার ঢাকা মেডিকেল কলেজে পদায়ন হয়। 15 ফেব্রুয়ারি আমি ঢাকা মেডিকেল কলেজে যোগদান করি এবং 17 ফেব্রুয়ারি থেকে আমি ঢাকা মেডিকেল কলেজে চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। স্যার, একটা প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে আছেন এখন বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ, এটা তো টেনে নিয়ে আসছিল সম্ভবত 44 জন প্রিন্সিপাল, রাইট? 44 জন প্রিন্সিপাল। তো এই যে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে আসার জন্য প্রিন্সিপালদের যে কন্ট্রিবিউশন, আগামীর প্রিন্সিপাল যারা হবেন, আপনি তো যেহেতু একটা কাল্পনিক একটা ভিশন, আপনার পছন্দের একটা ভিশন বলছেন, আমাদের প্রিন্সিপালদের রোলটা কেমন হতে পারে, তাদের জায়গাটা কতটা ইনভলভিং হলে 2046 সালের 100 বছরের ভিশন বাস্তবায়ন সম্ভব হতে পারে? ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপালের ভূমিকা ঢাকা মেডিকেল কলেজে এগিয়ে নেওয়ার জন্য অনেক অনেক বেশি, এবং আমার জীবনে যত প্রিন্সিপাল স্যার আমি দেখেছি, অনেককেই কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি দেখেছি। তাদের কয়েকজনের নাম আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। যখন ভর্তি হয়েছি তখন আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন অধ্যাপক ডক্টর এম এ হাদি। তিনি একজন চিকিৎসক, একজন শিক্ষক, একজন চিকিৎসক নেতা হিসেবে কিন্তু তার অবদানটা সঠিকভাবে রেখে গেছেন। তারপর আমি যখন বের হয়ে আসি তখন প্রিন্সিপাল স্যার ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ মাহবুবুল আলম স্যার। তিনিও কিন্তু একজন চিকিৎসক, একজন শিক্ষক এবং একজন চিকিৎসক নেতা হিসেবে তার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন। এই মুহূর্তে 80তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আছেন অধ্যাপক ডক্টর মাজারুল শাহিন স্যার। তিনি একজন স্বনামধন্য চিকিৎসক, একজন ভালো শিক্ষক এবং উনিও কিন্তু একজন চিকিৎসক নেতা। তিনিও তার ভূমিকা যথাযথভাবে পালন করতেছেন। কেন যেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারের আসনে বসার পর প্রত্যেক চিকিৎসকই অনেক বেশি দায়িত্ববান হয়ে যান এবং তাদের ভূমিকাটা যথাযথভাবে পালন করে আজকের এই ঢাকা মেডিকেল কলেজ গড়ে তুলেছেন 43 জন সাবেক অধ্যক্ষ এবং বর্তমান অধ্যক্ষ মধ্যে 44তম তিনিও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজে শতবর্ষের আধুনিক ঢাকা মেডিকেল কলেজে রূপান্তরের ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখবেন, এই বিশ্বাস আমার আছে। এই বিশ্বাস আমি সবসময় মনে ধারণ করি, আলহামদুলিল্লাহ। স্যার, খুবই ইন্সপিরেশনাল। আমরা সেই সকল প্রিন্সিপাল যিনি প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত টেনে নিয়ে আসেন, আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই। অ্যালামনাই যারা এই ভিশনের সাথে যুক্ত আছেন, যুক্ত হবেন, প্রত্যেককে আমরা এই প্রোগ্রাম থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত দ্য ওয়েলনেস ডেস্ক 81st ডিএমসি ডে স্পেশাল পডকাস্টে এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফখরুজ্জামান, যিনি অ্যালামনাই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজ চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান। আমরা এতক্ষণ শুনছিলাম ঢাকা মেডিকেল কলেজ বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে সেই শুরুর গল্পটাও শুনছিলাম, একই সাথে 100 বছরে ঢাকা মেডিকেল কলেজ কোথায় যেতে পারে সেটিও শুনছিলাম। আমরা শুনছিলাম স্যারের কাছ থেকে কীভাবে ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাইরা সেখানে কন্ট্রিবিউট করতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা চিকিৎসার যেই ব্যাপ্তি সেটি ঢাকা মেডিকেল কলেজ কীভাবে অ্যাডপ্ট করতে পারে এবং কন্ট্রিবিউট করতে পারে, কিভাবে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একজন দক্ষ চিকিৎসক হয়ে সারা দেশে সেবা ছড়িয়ে দিতে পারে। আমরা সেই প্রত্যাশা সবার কাছে রাখছি। অ্যালামনাইরা সেভাবে দেশের জন্য কন্ট্রিবিউট করবেন সেই প্রত্যাশা রেখে আজকের পডকাস্ট এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।